রাজ দরজা ধাক্কা দিচ্ছে আর ভাবছে একটু আগের কথা, যেখানে রাজ শীতলকে একটা সিসিটিভি ফুটেজ দেখিয়েছিল। শীতল সেটা দেখার পর রুমে গিয়ে দরজা লক করেছে। শীতলকে ওই দিন রাতের ফুটেজ দেখানো হয়েছে। শীতল তখন ফুটেজ দেখে কিছু বলেনি, বাট মনে মনে ভেবেছে এটা না দেখালেও চলতো, বিকজ শীতল তো রাজকে চেনে, সে কখনোই শীতলকে ধোকা দেবে না। মুখে মুখে রাজকে অবিশ্বাসে কথা বলার একটাই কারণ, সেটা হলো রাজকে নিজের থেকে দূরে সরানোর একটা পথ। কাজলের বেশ লজ্জা লাগছে। হিমালয় এগুলো কি বলছে? কাজলের মুখ লাল হয়ে গিয়েছে। হিমালয় হাসতে হাসতে বলল, তোমার তো এখনই যা অবস্থা, বাকি জীবন তোমাকে নিয়ে চলবে কি করে? কাজল অবাক হয়ে তাকালো হিমালয়ের দিকে। হিমালয় কথা ঘুরিয়ে বলল, আচ্ছা, এত বোঝার কাজ নেই, এখন এই স্যুপ খাও। কাজল মাথা নিচু করে ছুপ খেলো কিছুটা। কাজলের কেমন যেন সব উল্টোপাল্টা লাগছে। কাজলের মাথা ঘুরছে আর ঘুম পাচ্ছে। কাজল ঝিমঝিম চোখ নিয়ে শেষবারের মতো হিমালয়ের দিকে তাকিয়ে তার হাসিময় মুখখানি দেখলো। রাজ দরজাটা জোরে জোরে ধাক্কা দিয়ে ওপেন করলো। রাজ দেখলো শীতল শাড়ি পরছে বলতে শাড়ি পরার চেষ্টা করছে। রাজ কিছুটা নিশ্চিত হলো যে শীতল ভুল কিছু করছে না। রাজের তো ভয় প্রায় মরে যাওয়ার মতো সিচুয়েশন হয়েছিল। রাজ বলল, কি ব্যাপার, তুমি শাড়ি পরছো কেন? কোথাও যেতে ইচ্ছে করছে কি? আমাকে বলতে, আমি তোমাকে শাড়ি পরিয়ে বাইরে নিয়ে যেতাম। আপনাকে কেন বলবো, তাও শাড়ি পরাতে? আপনি আর কখনো যেন আমাকে শাড়ি পরাতে না পারেন, এই জন্যই আমি শাড়ি পরা শিখেছিলাম। সবসময় শাড়ি পরানোর নাম করে আমাকে টাচ করার কোনো মানেই হয় না। আমার ঘৃণা লাগে আপনার ছোঁয়ায়। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজের প্রচণ্ড রাগ উঠল। সে নিজেকে কন্ট্রোল করতে করিডোরে চলে গেল। শীতল বসে বসে বোর হচ্ছিল, তাই সে টেলিভিশনের সামনে বসলো একটু চ্যানেল ঘোরাঘুরি করতে। আজকাল চ্যানেলে কী সব বাজে বাজে বিজ্ঞাপন দেয়। রাজ শীতলের পাশে বসে বসে পায়ের ওপর পা তুলে ল্যাপটপে অফিসের কাজ করছে। শীতল একটা চ্যানেলে দেখলো চিকন মোটা হওয়ার বিজ্ঞাপন। সব সময় হার্বাল ওষুধের বিজ্ঞাপন কেন দেখানো হয় সেটাই শীতল বুঝতে পারে না। রাজ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, শীতল, তোমার তো মেদ কমানোর প্রয়োজন নেই, তুমি তো এমনিতে মাশাআল্লাহ স্লিম ফিট বডির গার্ল। বলে রাজ হাসি দিল। শীতলের বেশ রাগ হলো। সে অন্য চ্যানেল দিল। সেখানেও নাম্বার 1 আরেকটি বিজ্ঞাপন দেখতে পেল শীতল। হর্স পাওয়ার নামের বিজ্ঞাপনে একজন বলছে, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম কমে গিয়েছে, তাহলে হর্স পাওয়ার সেবন করুন। শীতল আর চোখে রাজের দিকে তাকালো। রাজের তো এমনিতেই কোটি কোটি প্রেম আকাশ থেকে পড়ে। আচ্ছা, এমন কোনো কিছু নেই যা দিয়ে প্রেম ভালোবাসা কমে যায়? এই ঔষধ হলে ভালোই হতো, তাহলে তারা দুজন খেয়ে নিত আর দুজনেরই কষ্ট কমে যেত। শীতল, এই ওষুধ জীবনেও তৈরি করা হবে না। বিতা ভাবনা ভেবো না, একটু আমার কথা ভাবো। আর এই বিজ্ঞাপনটা কিন্তু বেশ, ভাবছি হর্স পাওয়ারের জন্য অর্ডার করব, তাহলে আমার প্রতি তোমার একটু ভালোবাসা তৈরি হবে। এই লাইফে তো কখনো নিজে থেকে আমাকে একটু আদর করবে বলে মনে হয় না। এটা হেল্প আমাকে নিতেই হবে দেখছি। শীতল রাজের দিকে রেগে তাকালো, তারপর ছোপায় থাকা কুশন দিয়ে রাজের মাথায় মেরে করিডোরে চলে গেল। রাজ ল্যাপটপে কাজ করা অবস্থায় কিছুক্ষণ হাসলো। কাজলের জ্ঞান ফিরল। সে নিজেকে একটা বেডে আবিষ্কার করলো। পাশে তাকিয়েই কাজল হিমালয়কে দেখতে পেল। হিমালয় একটা পানির গ্লাস কাজলকে খেতে দিল। কাজল গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। আপনার কি উদ্দেশ্য? আমাকে এইভাবে এখানে আনা হয়েছে কেন? আপনি সুপে কিছু মিশিয়েছিলেন? কাজল বেড থেকে উঠে দরজায় নক করলো। দরজা বাইরে থেকে লাগানো ছিল। কাজল বেশ ভয় পেয়ে গেল। প্লিজ কাজল, ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। এখানে বসো, তোমাকে কিছু কথা বলার আছে। কাজল বাধ্য হয়ে বেডে বসলো। হিমালয় তার চোখের সানগ্লাসটা খুলে ফেললো। কাজল, ভালো করে দেখো, আমার এই চোখ নড়ছে না, কারণ চোখটা মোটামুটি নষ্ট হয়ে গিয়েছে। তোমার কাজিন রাজ এই কাণ্ড ঘটিয়েছে। কাজল চমকে উঠল। হিমালয় আবার বলতে লাগলো, স্কুলে থাকাকালীন রাজ আমার এই কষ্টটা দিয়েছে। রাজ নিজের ভুল বুঝতে পেরে আমাকে কথা দিয়েছিল তার বোনের সাথে আমার বিয়ে দেবে। একদিন রাজের সাথে তোমাকে আমি দেখেছিলাম। বিশ্বাস করো, সেদিন থেকে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। প্রথমে তোমাকে রোজা ভেবেছিলাম রাজের বোনকে বিয়ে করে প্রতিশোধ নেব, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মাইন্ড পাল্টেছে। হিমালয় কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করলো, হঠাৎ করে একদিন জানতে পারি তুমি রোজা না, রোজার মৃত্যু হয়েছে। রোজা একজনকে ভালোবেসে আত্মহত্যা করেছে। রোজা ভালোবাসার মূল্য দিয়েছে নিজের জীবন দিয়ে। রোজার ভালোবাসা তাকে অন্ধ করে দিয়েছিল। এরপর থেকে
আমি তোমাকে ফলো করতাম, আমি তোমার আশেপাশে থাকতাম। তোমার মনে আছে বিভিন্ন জায়গা থেকে তোমার নামে পার্সেল আসতো? আসলে ওগুলো আমি পাঠাতাম। সরাসরি তোমাকে ভালোবাসি বললে তুমি মানতে না, তুমি তো যে সে মেয়ে নও। তার উপর রাজও এটা মেনে নিত না। তাই তো একটা প্ল্যান করলাম, তোমার মনে ধীরে ধীরে চিঠির মাধ্যমে আমার জন্য জায়গা করে নিলাম। তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তাই তোমার মাঝে কৌতূহল কাজ করে খুব। তুমি পেপারে বিজ্ঞাপনগুলো পড়তে ভালোবাসো, বিশেষ করে হলুদ কালারের লেখা বিজ্ঞাপন। তাই তো আমি প্ল্যান করে শুধু তোমার জন্যই একটা বিজ্ঞাপন বানালাম একটা পেপারে, যেটা তোমার কাছে গিয়ে পড়লো। তুমি তো প্রতিদিন পেপার কালেক্ট করো, পেপারওয়ালার থেকে ধীরে ধীরে তোমাকে ইমপ্রেশনালি ফাঁসালাম যেন আমার কাজ সহজ হয়। কাজল ভাবতেই পারছে না এই লোকটাকে বিশ্বাস করে দেখা করতে এসেছিল ময়মনসিংহে। মানুষকে আসলেই বিশ্বাস করা যায় না। একটা মেয়ের অনুভূতির কথা একটা মেয়েই বুঝতে পারে। এভাবে তার মনকে নিয়ে খেলতে পারলো হিমালয়। কাজল, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো সেটা ফেস দেখেই বোঝা যাচ্ছে। এজন্যই তোমার চোখ থেকে পানি পড়ছে, কারণ যাকে ভালোবাসে মন, সে যদি বিশ্বাস ভাঙে তাহলে তোমার মতো চোখের পানি পড়ে, যেমনটা আমাকে বিশ্বাস করে তোমার চোখ থেকে পড়ছে। কাজল বলল, আমার সাথে এমন নাটক করার মানে কি? আগেই তো বললাম তুমি সরাসরি মানবে না আমার ভালোবাসা, কারণ তোমার মতো হেলেনাস্টিক বুদ্ধিমতী মেয়েরা আসল ভালোবাসা বুঝতে পারে না। তাই তোমাকে স্টেপে ফেলে কাজটা করতে হয়েছে খুব সাবধানে। দেখো কাজল, আমি চাইলে সব কিছু লুকাতে পারতাম, বাট লুকায়নি, কারণ আমি চাই না নতুন রিলেশনে কোনো লুকানো সত্যি থাকুক। কিসের নতুন রিলেশন? নতুন রিলেশন মানে আমাদের বিয়ে। এজন্যই তো এত কিছু প্ল্যান করলাম। তোমাকে এমনভাবে আমার মায়ায় জড়িয়েছি যে তুমি চাইলেও এখন আমাকে ভুলতে পারবে না, কোনো কিছুতে মানাও করতে পারবে না। আপনাকে আমি কেন বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, এখন তাই বিয়ে করবে। আমি কখন বললাম আপনাকে ভালোবাসি? বলতে হয় না, বুঝে নিতে হয়। তোমার আমাকে ভালোবাসতে বাধ্য করেছি, তোমার এই কারণেই কষ্ট লাগছে। ভালোবাসার মানুষ যদি মিনিমাম বিশ্বাস ভাঙে তখন চোখের পানি কথা বলে, যেমনটা তোমার চোখের পানি কথা বলছে। আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। আমার কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আছে। আমার ইমোশনাল নিয়ে খেলোয়াড়ের সাথে আমি থাকতে চাই না। আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। কাজল বেড থেকে উঠতেই হিমালয় কাজলকে বেডের সাথে চেপে ধরলো। আমাকে না বলার সাহস কী করে হলো তোমার? আমি না শুনতে পারি না। আমি কয়েক বছর তোমার পেছনে পড়ে আছি, সব কিছু বাদ দিয়ে আর 1 বছর ধরে এত প্ল্যান করলাম, এত কষ্ট করে স্টেপে ফলো তোমার ভালোবাসা আদায় করলাম, আর তুমি কি না চলে যাবে? ছাড়ুন আমাকে প্লিজ। কাজল বেশ ভয়ে আছে, ভয়ে ভয়ে সে নিজের চোখ বন্ধ করে দিল। ছাড়ার জন্য তোমাকে ধরিনি, আজকের পর এমনিতেই তুমি আমার হয়ে যাবে, কারণ আজকে রাত তুমি আমার সাথে এখানে কাটাবে। 1 রাত বাহিরে কাটানোর পর আমি ছাড়া তোমার কোনো অপশান থাকবে না। কখনো অন্য কোথাও তোমার বিয়ে হতে দেব না। সবাইকে আমি বলবো আমার সাথে 1 রাত কাটিয়েছে। প্ল্যানটা অনেক সুন্দর, তাই না? কাজল গায়ে জোরে হিমালয়কে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে একটা থাপ্পড় দিল। হিমালয় শান্ত গলায় বলল, থাপ্পড়টা তুমি ছাড়া অন্য কেউ দিলে তার হাত গুঁড়ো করে দিতাম। এটা তোলা রইল। আপনি এত জঘন্য লোক, আমার ভাবতেও ঘৃণা লাগছে। আমি জঘন্য হতে চাই না, তুমি রাজি হয়ে যাও, তাহলে আমায় এত কিছু করতে হবে না। সকালে তোমার সাথে এখানে আমার বিয়ে হবে। এখন রেস্ট নিয়ে মাথা ঠান্ডা করো। এখন থেকে আমি হলাম তোমার সব কিছু। হিমালয় হাসতে হাসতে চলে গেল রুম থেকে। কাজল বেডে বসে কাঁদতে লাগলো। এই ঝামেলা থেকে উপরওয়ালার কাছে মুক্তি চাইলো কাজল। কাজলের ভীষণ কষ্ট লাগছে। কেউ তাকে এভাবে ফাঁসালো আর সে ফেঁসে গেল। এত বড় গর্ধব সে কী করে হলো? রাজ শীতলকে খাওয়াচ্ছে নিজের হাতে। রাজ শীতলকে জোর করে খাওয়াচ্ছে। শীতলের পছন্দের সব খাবার অর্ডার দেওয়া হয়েছে। রসালো ঝালঝাল কাঁকড়া ভাজা, রুই মাছের কালিয়া অ্যান্ড মোচর ঘন্ট। শীতলের এই খাবারগুলো দেখে বেশ ভালো লাগলো।
শীতলের খুব ইচ্ছে করছিল খেতে, বাট ইগোর কারণে সে খেতে চাচ্ছিল না। রাজ শীতলের মনের অবস্থা বুঝতে পেরে শীতলকে নিজে হাতে খাইয়ে দিচ্ছে জোর করে। শীতল খাচ্ছে আর রাজের হাতে কামড় দিচ্ছে। রাজ তবুও কিছু না বলে শীতলকে খাওয়াচ্ছে। শীতলের হঠাৎ কক্সবাজারের অপমানের কথা মনে পড়ল। সেখানে রাজ শীতলকে সবার সাথে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। রাজ হঠাৎ বলল, তুমি ওই কথা ভাবছো? কোন কথা? তোমাকে গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলাম। আপনার কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। দেখো শীতল, তুমি হলে একের ভিতরে সব। তুমি আমার ওয়াইফ অ্যান্ড তুমি আমার গার্লফ্রেন্ড। রাজ মুস্কি একটা হাসি দিল। আপনার যে বিয়ের আগে কত কত গার্লফ্রেন্ড ছিল কে জানে। রাজ খাওয়ানো বাদ দিয়ে বলল, আমার কোনো কিছু ছিল না বিয়ের আগে, তবে বিয়ের পরে একটা গার্লফ্রেন্ড হয়েছে, মানে তুমি। কারণ তুমি একের ভিতরে সব, যেটা একটু আগে বললাম। আমার বিলিভ হয় না আপনি কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছেন, যেমন ওই দিন। শীতল কিছু বলল না, সে থেমে গেল। যেমন ওই দিন মানেটা কি? আমি তো তোমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখিয়েছি, তুমি তো দেখেছো আমি কিছু করিনি। রোদ আগে থেকে রুমে পানিতে কিছু মিশিয়েছিল, তারপর ওই মেয়ে তোমার শাড়ি পরেছে। তারপর আমার যখন সেন্স ছিল না, ওই মেয়ে সেই সুযোগে আমার গায়ে লিপস্টিকের দাগ বসিয়েছে, তারপর আমার শার্টের বোতামে। শীতল চিৎকার দিয়ে বলল, স্টপ ইট প্লিজ, আমি আর নিতে পারছি না। শীতল রাজকে বিশ্বাস করে, প্রমাণ না দিলেও রাজকে সে বিশ্বাস করত। প্রথমে ওই মেয়েকে এভাবে রাজের বুকে দেখে শীতল বেশ রেগে গিয়েছিল, কিন্তু পরে সে ভাবে এই একটাই রাস্তা রাজকে নিজের থেকে দূরে সরানোর। রাজের দুঃখ শীতল আর দেখতে পাচ্ছে না। শীতল কখনো বাবা মা ভাইকে খুন করতে পারবে না। শীতল স্বেচ্ছায় রাজের সাথে থাকলে সবাই আত্মহত্যা করবে। শীতলের কাছে এগুলো খুন বলেই মনে হবে। শীতল রোদকেও ক্ষমা করবে না। এজন্য সে রাজনকে বিয়ে না করে লুকিয়ে চলে যাবে এদেশ ছেড়ে। স্বজন সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে, এখান থেকে চলে গেলেই রোদের শিক্ষা হবে। এ জীবনে কখনো বোনের মুখ দেখতে পারবে না সে, মা বাবাও না। রাজের কষ্ট অপমানে শীতলকে দেখতে হবে না। শীতল চলে গেলেই রাজের মুক্তি। কিছুদিন গেলেই রাজ শীতলকে ভুলে যাবে, তখন নতুন কাউকে নিয়ে রাজ সুখী হবে। পৃথিবী উল্টে গেলেও শীতল কখনো রাজের হতে পারবে না। শীতল নিজের সুখের জন্য কখনো পরিবারের খুনি হতে পারবে না। শীতল রাজের হাত কামড় দিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। রাজ শীতলের যাওয়ার পথে তাকিয়ে থাকলো। রাজ মনে মনে ভাবছে সবকিছু কত তাড়াতাড়ি বদলে গেল। যে শীতল রাজের অপমান সহ্য করে রাজের জন্য শত শত ভালোবাসা উপহার দিত আর সব সময় খাবার নিয়ে বসে থাকতো রাজের জন্য, সেই শীতল কিনা রাজকে ঘৃণা করে, একবারও জিজ্ঞাসা করে না রাজ খেয়েছে কিনা। রাজ রাগে দুঃখে সামনে থাকা গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারল। শীতল আওয়াজ শুনে রাজের সামনে এসে গ্লাসের টুকরো দেখলো। আপনি আসলেই জানোয়ার, কখনো মানুষ হবেন না, দুঃখজনক। শীতল আবারও সামনে থেকে চলে এলো। রাজ এবার সামনে থাকা প্লেটটা ছুঁড়ে মারল। রাজ মাথায় হাত দিয়ে বলল, ইয়েস আমি জানোয়ার, আমি অমানুষ। কেউ আমাকে ভালো মানুষ বানাতে পারলো না। আমি এইরকমই থাকবো। আমি আমার ভালোবাসার জন্য যতটা নিচে নামতে হয় ততটা নিচে নামবো। কেউ শীতলকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। রাজকে অনেকক্ষণ ধরে কোথাও দেখা যাচ্ছে না। শীতল এই সুযোগে ভাবলো এখান থেকে পালানো যাক। শীতল নিচে নামতেই রাজকে দেখতে পেল। রাজের সবে বাইরে থেকে এসেছে। কি ব্যাপার, পালানোর চেষ্টা করা হচ্ছিল বুঝি? রাজের থেকে পালানো এত সহজ নয়। একটা কাজ গিয়েছিলাম, আমাকে দেখতে না পেয়ে মিস করছিল বুঝি? তোমার হাত ধকধক করছিল বুঝি? দেখি কোথায়? ডোন্ট টাচ মি। সবসময় আমাকে ছোঁয়ার চিন্তাই থাকেন তাই না? রাজ হেসে বলল, তোমাকে ছোবো না তো কাকে ছোবো ডার্লিং? তুমি তোমার সব কিছু। থার্ড ক্লাসের মতো আমাকে ডার্লিং ডাকবেন না, খবরদার। আমি তো থার্ড ক্লাস, কবে ফার্স্ট ক্লাস ছিলাম বলো তো? তুমি আমাকে একটু ভালোবাসা দিলে তো আমি তোমার মতো ফার্স্ট ক্লাস হয়ে যেতে পারতাম। সন্ধ্যায় শীতল বেডে শুতেই রাজ পেছন থেকে তাকে জড়িয়ে ধরলো। রাজের পরনে কোনো শার্ট ছিল না। এভাবে খালি গায়ে কি মিন সেটা শীতল বুঝতে পারলো। আমাকে ছাড়ুন প্লিজ, আমার থেকে দূরে থাকুন, টাচ করবেন না আমাকে। রাজ হেসে বলল, শুধু টাচ নয়, আরো অনেক কিছু করবো তোমার সাথে। রাজ শীতলের চুলগুলো ধরে শীতলের ঠোঁটে চুমু দিল। রাজ শীতলকে বেডে শুয়ে দিয়ে শীতলকে আদরে ভরিয়ে দিতে শুরু করলো। শীতল রাজকে আটকানোর চেষ্টা চালিয়েও পারছে না আটকাতে। শীতলের ইচ্ছে মতো রাজের পিঠে খামচে দিচ্ছে। রাজের মতো বডি বিল্ডারের কাছে এগুলো সুরসুরির মতো লাগছে।
সে শীতলের খামচিগুলোতে আরও পাগল হয়ে গেল। শীতলের মন এমনিতেই খারাপ, তার উপরে রাজ এমন করছে জোর করে। শীতলের শাড়ি প্রায় খুলে ফেলেছে রাজ। তখনই শীতল রাজকে খুব জোরে নিজের থেকে একটু দূরে সরিয়ে জোরে জোরে বলল, কত রেপ করবেন আমাকে এভাবে জোর করে? কতদিন? আমাকে কবে মুক্তি দিবেন? কতবার বলবো আপনাকে আমার থেকে দূরে থাকুন? রাজ ভাবতেও পারেনি শীতল এমন একটা কথা বলবে এই মুহূর্তে। রাজকে এখন অপমান করলেও পারত শীতল। এই অবস্থায় নিজের স্বামীকে এভাবে অপমান কোনো স্ত্রী করে না। রাজের কাছে প্রচণ্ড অপমান বলে মনে হলো শীতলের কথাগুলো। বারবার রাজকে শীতল জঘন্য কথা কেন মনে করিয়ে দেয়? রাজের কতটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে সেটা রাজ জানে। রাজের বুক ফেটে যাচ্ছে কষ্টে। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রাজের মাথা পুরো রেগে ফেটে যাচ্ছে। রাজ বেড থেকে উঠে পাশে থাকা বিশাল শোপিসের কাছের বক্সটায় লাথি দিয়ে সেটা ভেঙে ফেলল। শুধু এটাই নয়, রাজের পাশে থাকা কাচের টেবিলটাও ভেঙে ফেলল। রাজের মাথায় রক্ত উঠে গেছে, সে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই ভেঙে গুড়িয়ে ফেলছে রাজ। প্রতিটা জিনিসপত্রের ভাঙার আওয়াজে শীতল কেঁপে উঠছে। শীতল ভয়ে কাঁপছে। এগুলো এই মুহূর্তে বলা ঠিক হয়নি রাজকে, সেটা শীতল বুঝতে পেরেছে। শীতল ঘুমন্ত বাঘকে জাগিয়েছে। এবার শীতলকে এই বাঘকে হাড়ে হাড়ে মজা দেখাবে। শীতল কি করবে তা বুঝতে পারছে না। কিভাবে সে রাজের হাত থেকে আজ রাতে নিজেকে বাঁচাবে? রাজ আজ তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। রাজের এই ধরনের রাগের সাথে শীতল বেশ পরিচিত। রাজ শীতলের দিকে তাকিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগলো। শীতলের প্রাণ যায় যায় অবস্থা। শীতল এক লাফে বেড থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। শীতল ওয়াশরুমে ঢোকার আগে রাজ শীতলকে ধরতে গিয়ে শাড়িটা ধরলো। শীতলের শাড়ি রাজের হাতে এখন। শীতল শাড়ি রেখে নিজেকে বাঁচালো। রাজ ওয়াশরুমের দরজায় জোরে জোরে চাপ দিল আর বলল, শীতল, ভালো হবে না, দরজা খোলো আর আমার কাছে এসো। আমি দরজা খুললে ভালো হবে না কিন্তু। শীতল ভয়ে একাকার হয়ে আছে। সে কিছুতেই দরজা খুলছে না, শুধু কাঁদছে আর আল্লাহকে স্মরণ করছে। রাজের রাগ যেন ঠান্ডা হয়ে যায় এই দোয়াই সে করছে শীতল। শীতলের খুব শীত করছে। এই শীতে এভাবে থাকা যায় না, এই শীতে এভাবে থাক। শীতল খুব আফসোস করছে এভাবে ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়ে। এবার শীতলকে এই ভুলের মাসুল দিতে হবে। রাজ রেগে জোরে জোরে শীতলকে বলছে দরজা খুলতে। রাজ শীতলকে বারবার বলছে ডোর ওপেন করতে। রাজ শীতলকে কিছুই করবে না বলার পরেও শীতল ভয়ে ওপেন করছে না ডোর। রাজ জোরে লাথি দেওয়াতে ডোর খুলে গেল। রাজ শীতলকে দেখা মাত্রই রাজের সব রাগ চলে গেল। রাজ শীতলের হাত ধরতে শীতল আচমকা ভয়ে পাশে থাকা ফুলদানি রাজের মাথায় মারল। রাজ নিজের মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। সে ভাবতেও পারেনি শীতল এমন কাজ করবে। শীতলও ভাবতে পারেনি সে এমন করবে। শীতল খুব ভয় পেয়ে গেছিল, তাই রাজকে আঘাত করেছে। শীতল আবারও ওয়াশরুমের দরজা ক্লোজ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। রাজের মাথা থেকে রক্ত পড়ছে টুপ টুপ করে। রাজ শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। রাজ বলল, শীতল প্লিজ ডোর ওপেন করো। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লু? তুমি আমাকে আঘাত করেছো, তাতে কিছু মনে করিনি। দরকার পড়লে আর করবে। এখন আমার কাছে এসো প্লিজ। শীতল তবুও ডোর ওপেন করলো না। রাজ তার একটা হাত দরজার মাঝখানে রাখলো। রাজের মনে হচ্ছে শীতলও এইখানে হাত রেখেছে। শীতলও একই কথা ভাবছে। বেশ রাত হয়েছে। রাজের কোনো সারা শব্দ না পেয়ে শীতল ডোর ওপেন করলো। শীতল ডোর খুলতেই দেখলো কিছু রক্ত ফ্লোরে, সেই সাথে ওয়াশরুমের দরজায় রক্ত লাগানো হাতের ছাপ। শীতলের বেশ কষ্ট শুরু হলো। তখন শীতলের কি হয়েছিল তা শীতলও জানে না। সে হঠাৎ রাজকে আঘাত না করলেও পারত। রাজের রক্ত দেখে শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল রাজকে কোথাও দেখছে না। এই অবস্থায় কোথায় গেল রাজ? হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। বেডের মাঝখানে রাজ সেন্সলেস হয়ে শুয়ে আছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। শীতল দৌড়ে গিয়ে রাজের বুকে মাথা রাখলো। শীতল কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার উপর আমার খুব খুব রাগ হয়। আপনি এত অপমানের পর কেন আমাকে ভুলে যাচ্ছেন না? আমি আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। শীতল রাজের মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তোয়ালে দিয়ে শীতল রাজের শরীর মুছে দিল পানিতে। শীতল রাজের বুকে মাথা রেখে সেই সত্যগুলো বলল রাজকে, যা রাজ জেগে থাকলে শীতল কখনোই বলতে পারতো না। শীতল কেন রাজের সাথে এমন করছে তার সব
নিজের মনে কখন বলে ফেললো তা সে নিজেই জানে না। শীতল তার পরিবারের জন্য এমন করতে বাধ্য হচ্ছে। শীতল তার পরিবারের খুনি হতে চায় না। সে সবাইকে কষ্ট দিয়ে রাজের সাথে সুখে থাকতে চায় না। রাজকে শীতল এভাবে দেখতে পাচ্ছে না, তাই শীতল দেশ ছেড়ে চলে যাবে দূরে কোথাও। শীতল খুব কাঁদলো। তারপর রাজের ঠোঁটে হালকা একটা চুমু দিয়ে শীতল বারান্দায় চলে এলো। রাজ যেন জেগে না যায়। রাজ জেগে থাকলে রাজের ভীষণ কষ্ট হয় শীতলকে কাছে না পেয়ে। এটা শীতল বুঝতে পারে। শীতল বারান্দায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ঘুমানো অবস্থায় শীতলের বেশ শীত লাগলো। তখন হঠাৎ সে কারো গরম ছোঁয়া পেল। ভোর হয়েছে। শীতল চোখ খুলে নিজেকে বেডে দেখতে পেল। নিজের দিকে তাকিয়ে শীতল অবাক হলো। শীতলের পরনে শুধু একটা শাড়ি। শীতলের বেশ মনে আছে কাল রাতে সে শাড়ি পরা ছিল না। শীতল পাশে তাকিয়ে রাজকে দেখলো না। রাজ অনেক আগে চলে গিয়েছে। শীতল দেখলো রুমটা আগের মতো ক্লিন। বেডের একপাশে কিছু ব্রেকফাস্ট আর একটা চিঠি দেখতে পেল সে। শীতল চিঠিটা খুলে পড়া শুরু করলো। গুড মর্নিং মাই বিউটিফুল ডার্লিং ওয়াইফ। আমি একটু বাইরে গেলাম ছোট একটা কাজ সেরে তোমার কাছে ফিরে আসছি। আমাকে বেশিক্ষণ মিস করতে হবে না তোমায়। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নেবে ভালো মেয়ের মতো। যদি ব্রেকফাস্ট না করো তাহলে ফিরে এসে আমার স্টাইলে খাওয়াবো। তোমাকে শাড়ির জন্য টেনশন করতে হবে না। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছি। তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ। শীতল চিঠিটা পড়ে কান্না শুরু করলো। রাতেই শীতলকে রাজ এখানে নিয়ে এসেছে আর এসব কিছু ক্লিন করে তাকে শাড়ি পরিয়েও দিয়েছে রাজ। কাল এত বড় অপমান করলো রাজকে, আঘাত পর্যন্ত করেছে রাজকে শীতল। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে রাজ? এত কিছুর পরে এত ভালোবাসে কেন তাকে? এই লোকের কি ইগো বলতে কিছুই নেই? শীতলের ভাগ্য এমন যে রাজের মতো স্বামী পেয়েছে, কিন্তু ভাগ্য এমন যে সেই স্বামীকে সে ধরে রাখতে পারছে না। শীতল ভাবছে ওপরওয়ালা যদি একটা মিরাকেল করে রাজের সাথে তাকে মিলিয়ে দিত, যদি তার বাবা মা ভাইয়া নিজে থেকে শীতলকে রাজের হাতে তুলে দিত। শীতল মনে মনে আল্লাহর কাছে এমন প্রার্থনা করে সব সময়। কাজল লাল শাড়ি পরে বসে আছে। হিমালয় ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে কাজলের সাথে। সামনে কাজী বসে আছে। হিমালয়ের লোকও আছে চারিপাশে। হিমালয় একটা পুরনো বাংলোতে নিয়ে এসেছে কাজলকে ময়মনসিংহের। কাজলের চোখ থেকে পানি পড়ছে। হিমালয় কাজলের কানে কানে বলল, এখন যত ইচ্ছা কেঁদে নাও বাবু, পরে আর কাঁদতে পারবে না। একটু পরে তুমি আমার বউ হবে। আমাদের ফুলসজ্জার পর সব ঠিক হয়ে যাবে। কাজল রেগে হিমালয়ের দিকে তাকালো। হিমালয় মুখে আঙুল দিয়ে চুপ করলো। কাজী সাহেব কাজলকে বলল কবুল বলতে। হিমালয় কাজলকে বলছে যদি সে কবুল না বলে তাহলে কাজীকে শুট করে দেওয়া হবে। কাজল কি করবে বুঝতে পারছে না। কাজল যখন কবুল বলতে নেবে তখনই কেউ দরজায় আঘাত করলো। সবার দৃষ্টি দরজায় পড়তে রাজকে দেখতে পেল। রাজের দুই হাতে দুইটা রিভলভার ছিল। রাজের রাগী গলায় বলল, হিমালয়, গেম ইজ ওভার। তোর এই গেম অফ অ্যান্ড ফিনিশ। তুই ছোট থেকে অত্যন্ত ক্লেভার ছিলি। সেটার অপব্যবহার করে তুই সব সময় সবাইকে বিপদে ফেলতি। এই জন্যই তোর একটা চোখ হারাতে হয়েছে। তোর খেলা শেষ হিমালয়। কাজল সাথে সাথে রাজের কাছে আসতে চাইলো। তখনই হিমালয় কাজলকে জড়িয়ে ধরলো। কাজলের হাত ধরে হিমালয় বলল, তুই আমাকে নিজের থেকে বেশি চালাক ভাবিস রাজ। তোর এই কারণে এই অবস্থা। আজ নিজের ওয়াইফকে হারাতে বসেছিস। তোর বোনকে তো আগেই হারিয়েছিস, বাট আমি আমার ওয়ার্ড বি ওয়াইফকে হারাবো না। এখানে সব আমার লোক। তুই চাইলেও একা কিচ্ছু করতে পারবি না। রাজ কিছুটা হেসে বলল, একবার ভেবে দেখতো আমি তোর গেম জানলাম কি করে, আর এখানে এলাম কি করে। হিমালয় ভাবলো ঠিক তো, রাজ তার গেমগুলো জানলো কিভাবে। রাজ সবাই পা তুলে বসলো। শোন হিমালয়, কাজল ময়মনসিংহে আসার পরেই আমি ওর পেছনে সিক্রেট গার্ড লাগিয়েছিলাম, যেটা কাজল নিজেও জানতো না। কাজল আমার পরিবারের একটা অংশ, তাই ওকে নিয়ে কোনো বিজনেসম্যান আমাকে ট্যাপে ফেলতে পারে। আমি সবসময় ফ্যামিলি আর বিজনেসকে আলাদা রেখেছি। যাই হোক, আমাকে সিকিউরিটি কাল জানিয়েছে কাজল একটা রেস্টুরেন্টে একজনের সাথে দেখা করতে এসেছে। আমাকে ভিডিও ফুটেজ দেখানোর পর আমি তোকে দেখতে পেলাম। আমি তৎক্ষণাৎ কাজলের বাংলোতে গিয়েছিলাম। কাজলকে ফোন করতে আমি তোর আওয়াজ শুনতে পেলাম। তোর মুখে তুই কাজলের সাথে তোর গেমের খেলার কথা বলছিস। সব কিছু তখন বুঝতে পারলাম। তুই আমাকে প্ল্যান করে হারিয়ে দেওয়ার জন্য এসব করেছিস, বাট তোর প্ল্যান এখানেই শেষ। আমি কাল পার্সোনাল কাজে বুঝেছিলাম, তাই সকাল হতেই তোকে শাস্তি দিয়ে কাজকে নিয়ে যেতে এসেছি। পুরো বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, তোর পালানোর রাস্তা নেই।
তোকে চিটিং আর কিডন্যাপের কেসে জেলে যেতে হবে। দুঃখিত। হিমালয় প্রচণ্ড জোরে চিৎকার করে বলল, আমি কাজলকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তুই কিছুই করতে পারবি না। আমার লোকজনরা তোকে তোর জায়গা দেখিয়ে দেবে। আমি ওখান থেকে কাজলকে নিয়ে সোজা লন্ডন চলে যাব। হিমালয় কাজলকে বারবার বলছে, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমাকে ছেড়ে যেও না। কাজল বারবার বলছে সে হিমালয়কে ঘৃণা করে। রাজকে হিমালয়ের লোকজন আঘাত করছে, রাজও তাদের পাল্টা আঘাত করছে। রাজ সবাইকে মেরে তক্তা বানালো। হঠাৎ রাজকে পেছন থেকে হিমালয় আঘাত করে। রাজ আর হিমালয় কেউ কারোর থেকে কম যায় না, দুজন দুজনকে আঘাত করছে। কাজল চিৎকার করে বলছে, থামুন আপনারা প্লিজ। হিমালয় রাজকে শ্যুট করতে গিয়ে নিজের লোকদের শ্যুট করে ফেলে। রাজের মাথায় আঘাত পাওয়াতে ফ্লোরে পড়ে যায়। তখনই হিমালয় রাজকে শ্যুট করতে যায়। হঠাৎ কাজল সামনে থাকা ফুলদানি দিয়ে হিমালয়ের মাথায় আঘাত করলো। হিমালয়ের মাথা ফেটে রক্ত বের হচ্ছে। হিমালয় আঘাত করতে চেয়েও কাজলকে আঘাত করে না। হিমালয়ের রক্তমাখা হাত কাজলের গালে হালকা টাচ করে হিমালয় নিচে পড়ে যায়। রাজ সেই সুযোগে হিমালয়কে বেশ আঘাত করে। কাজল হিমালয়ের আঘাত সহ্য করতে পারে না। কাজল শাড়ির আঁচলে মুখ দিয়ে শুধু কান্না করতে থাকে চোখ বন্ধ করে। বাংলোর বাইরে রাজকে জড়িয়ে ধরে কাজল কাঁদতে থাকে। হিমালয়কে পুলিশে নিয়ে যাচ্ছে। হিমালয়কে একটা হিংস্র বাঘের মতো দেখাচ্ছে। ছাড়া পেলেই যেন কাজলকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে। হিমালয় কাজলকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমাকে ছেড়ে যেও না। কাজল, মন থেকে আমাকে ভালোবাসো, বাট ব্রেন থেকে আমাকে ঘৃণা করো। ভেবো না আমার জন্য। আমি হিমালয়, আমি এখান থেকে বের হয়ে আসবো তোমার কাছে। কোনো কুকুর আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি কাজল, এটা মাথায় রেখো। আমি ফিরে আসবো কাজল। রাজ কিছু বলতে চেয়েও বলল না। রাজ কাজলের চোখের পানি মুছে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, আর কেঁদো না। রাজ গার্ড নিয়ে সোজা এয়ারপোর্টে গেল। নিজের কাজলকে হিমালয়ের নাগালের বাইরে জাপানের ফ্লাইটে বসিয়ে দিয়ে এলো। কাজল যাওয়ার সময় একদম চুপচাপ থাকলো। তার কানে ভেসে আসছিল হিমালয়ের কথাগুলো। হিমালয় কি সত্যি ফিরে আসবে? হিমালয় কি সত্যি কাজলকে পাবে? রাজ সব ফর্মালিটি শেষ করে শীতলের কাছে বাংলোতে গেল। সেখানে গিয়ে রাজের মাথায় আকাশ ভেঙে পড়লো। পুরো বাংলোকে কেউ যেন ভেঙে গুড়িয়ে দিয়েছে। রাজের বুকে চিনচিন ব্যথা শুরু হলো। রাজ যা ভাবলো তাই, শীতল নেই। শীতলকে কেউ নিয়ে গেছে। রাজ একটা চিঠি পেল। রাজনের চিঠি এটা রাজ বুঝতে পারলো। রাজন চিঠি শেষে নিজের নাম লিখেছে। রাজন লিখেছে সে শীতলকে খুব শীঘ্রই বিয়ে করবে। রাজ্য আর রাজকন্যা দুটোই রাজন হাসিল করবে। পারলে রাজ যেন আটকায়। রাজ রেগে জোরে জোরে ফ্লোরে ঘুষি দিল। এবার রাজের হাত থেকে রাজন বাঁচবে না। রাজের মাথায় খুন চড়ে গিয়েছে। সে ড্রাইভ করে রোদদের বাড়ি গেল। সেখানেও একই ঘটনা। ওদের বাড়ি কেউ ভেঙে গুড়িয়ে দিয়েছে। ফুলি জানিয়েছে রোদ আর তার বাবা মাকে কে যেন নিয়ে গেছে। ফুলি কথা বলতে পারলো না আর সে জ্ঞান হারালো। ফুলির গায়েও চোট ছিল। রাজের মাথায় খুন চেপেছে। সে কি করবে তা ভেবে পাচ্ছে না। হঠাৎ রাজের ফোনে একটা SMS এলো। রাজ দেখলো ভিডিওতে দেখা যাচ্ছে রোদকে কেউ মেরে বেঁধে রেখেছে আর রাজন শীতলের হাত ধরে আছে। শীতল সেন্সলেস হয়ে আছে। রাজনের সাথে এভাবে শীতলকে দেখে রাজ রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফোনটা ভেঙে গুঁড়িয়ে দিল। রাজনের কথা মতো একটা জায়গায় গিয়ে 600 ভোল্টের শক খেলো। কয়েক বছর পর রাজ ক্লিনিকের একটা কেবিনের বাইরে বসে আছে জাপানের। শীতল কেবিনে প্রসব বেদনায় চিৎকার করছে। রাজ চোখ বন্ধ করে দুই হাত মুঠো করে একটা চেয়ারে বসে আছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ তার লাইফে অনেকবার কষ্ট পেয়েছে। কষ্টগুলো মৃত্যুর চেয়ে বেশি ছিল। তার বাবা মা প্রিয় বোনকে সে হারিয়েছে। শীতলকেও হারাতে বসেছিল সেদিন। রাজ কয়েক বছর আগে সেই দিনের কথা ভাবলো, যেদিন রাজন নামে শয়তান শীতল সহ শীতলের পরিবারকে কিডন্যাপ করেছিল। রোদকে মেরে ওর দুটো পা ভেঙে দেওয়া হয়েছিল। রোদের বাবা মা চিৎকার করছিল। তাদেরও বেঁধে রাখা হয়েছিল। রোদ প্রাণপণে শীতলের নাম ধরে চিৎকার করছিল। শীতল কিছুতেই রেজিস্ট্রি সাইন করছিল না। রাজন শীতলের চুল ধরে শীতলকে থাপ্পড় দিচ্ছিল বারবার। রাজ সেই সময় সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল। রাজ ওখানে যেতেই রাজের ওপর হামলা করেছিল রাজনের লোকেরা।
রাজন শীতলের মাথায় রিভলভার ধরে রাজকে বলেছিল থামার জন্য, নইলে ওর সামনে শীতলকে শুট করা হবে। রাজ নিরুপায় হয়ে রাজনের লোকদের আঘাত সহ্য করেছিল। রাজের 2 হাত থেতলে দেওয়া হয়েছিল যেন সে কাউকে আঘাত করতে না পারে। রাজ এক সময় সেন্সলেস হয়ে যায়, তবুও সে সবকিছু আন্দাজ করতে পারছিল কি হচ্ছে। রোদের রক্তে মেঝেটা ভেসে যাচ্ছিল, শীতলও চিৎকার শোনা যাচ্ছিল। রোদ জানতে পারে রাজন একটা স্মাগলার, সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। রোদ রাজের ওপর রাগ করতে পারে, বাট জেনে শুনে সে বোনকে ওই লোকের হাতে তুলে দিতে পারে না। এজন্য রোদ রাজনের সাথে শীতলের বিয়ে দেওয়ার পরিকল্পনা ভেঙে দেয়। রাজন সেটা মানতে পারেনি, তাই রাজন প্ল্যান করে রোদ সহ তার বাবা মাকে তুলে আনে এখানে। সাথে লোকজন ফিট করে খুব সাবধানে রাজকেও ফলো করে। রাজ যেদিন কাজলের বাড়িতে গিয়েছিল সেদিন রাজনের সৌভাগ্যবশত রাজকে ট্র্যাক করতে পেরেছিল। রাজ শুধু আল্লাহর নাম নিচ্ছিল, যেভাবেই হোক শীতলকে রাজনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ সেন্সলেস অবস্থায় শীতলকে দেখতে পাচ্ছিল। শীতলের জন্য অজস্র ভালোবাসা ফিল করতে পারছিল রাজ। এইভাবে রাজের শীতলের প্রতি অন্ধপ্রেম ব্যর্থ হতে পারে না। রাজ তার বাবা মা বোন রোজার ডাক শুনতে পাচ্ছিল। সবাই বলছিল রাজকে পারতেই হবে, কারণ রাজের আপন বলতে শুধু শীতল আছে পৃথিবীতে। শীতল না থাকলে রাজের অস্তিত্ব থাকবে না। রাজন এবার শীতলকে ভয় দেখিয়ে সাইন করানোর জন্য শীতলের শাড়ির আঁচলে হাত দেয়। রাজন যেই শীতলের শাড়ির খোলার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই রাজনের হাত ধরে। রাজন রাজকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজ শরীরে খালি ছিল, পুরো শরীরে রক্তের দাগ, রাজকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শীতল রাজকে দেখে প্রাণ ফিরে পেল। রাজকে শীতল জড়িয়ে ধরল। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ শীতলকে একপাশে সরিয়ে রাজনের সাথে যুদ্ধে নেমে পড়ে। রাজনকে পেরে তক্তা বানিয়ে ফেলে। রাজনের পা দুটো প্রায় আলাদা করে ফেলে। যেই হাত দিয়ে শীতলকে মেরেছিল আর শাড়ির আঁচল ধরেছিল, সেই হাত ভেঙে গুড়িয়ে দেয় রাজ শীতলের বাবা মার হাতের বাঁধন খুলে দেয়। শীতল রোদের অবস্থা দেখে চিৎকার করতে থাকে। রোদের কি হাল করেছে রাজন শয়তান। রোদের প্রাণ যায় অবস্থা। রাজের চোখ থেকে পানি পড়ছে রোদের জন্য। হাজার হোক, রোদ রাজের একমাত্র বন্ধু ছিল, কলিজার বন্ধু। রাজ অ্যাম্বুলেন্সের খবর দিতে চাইল। রোদ রাজকে কাছে টেনে নেয়। রোদ বলে সে তার ভালোবাসার কাছে যেতে চায়, তার রোজা একা থাকতে ভয় করছে। রোজা রোদকে ডাকছে। রোদ রোজার সাথে থাকতে চায়। রোজার কাছে যাওয়ার জন্য সে দুনিয়ার মায়া কাটাতেও প্রস্তুত। রোদ রাজের পায়ে ধরে মাপ চায়। সে এতদিন যা করেছে তার জন্য সে অনুতপ্ত। রোদ আরো বলে শীতলের জন্য রাজ পারফেক্ট। রাজের প্রতি যত অন্যায় করেছে রোদ, তার প্রতিবাদ করার সামর্থ্য ছিল রাজের। রোদ সব বুঝতে পেরেছিল। রাজের শীতলের জন্য প্রতিবাদ করেনি। রোদ রাজের পায়ে ধরে বলে, দোষ দেখ, যেই পা দিয়ে তোকে আঘাত করেছিলাম সেই পা আর নেই। যেই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সে হাতও নেই। যেই জানের জিগের দোষ তোকে আঘাত করেছিল সেই দোষও একটু পর থাকবে না। রাজ রোদে চিৎকার করে কাঁদতে থাকে। সে রোদকে শাস্তি দিতে চেয়েছিল, বাট এইভাবে এত ভয়ানক শাস্তির কথা সে ভাবেনি। রাজ রোদকে চুপ করতে বলে। রোদ হাসতে হাসতে রাজের হাত শীতলের হাতে দেয়। রোদ বলে ওর আদরের বোনের চোখের যেন কখনো এক ফোঁটা পানি না পড়ে। রাজ শুধু বারবার বলছে তোর কিচ্ছু হবে না রে দোষ। শীতল শুধু রোদের কথা শুনে কাঁদছিল। ভাইয়া এসব বলো না, তুমি ভালো হয়ে যাবে। রোদ শীতলের মাথায় হাত রেখে শীতলের কাছে মাপ চাইল। রোদ বলল সে ক্ষমার অযোগ্য, তবুও যেন রাজ আর শীতল তাকে ক্ষমা করে দেয়। রোদের বাবা অনুতপ্ত হয়েছে, তার জন্যই আজকে একমাত্র ছেলের এই অবস্থা। রোদের বাবা মা রোদের কাছে মাপ চেয়েছিল। রোদের মৃত্যু এত ভয়ানক হয়েছিল যা দেখে যে কারো চোখে পানি এসে পড়তো। রোদ রক্ত শূন্য হয়ে মারা গিয়েছিল। রোদ সামনে শুধু রোজাকেই দেখতে পাচ্ছিল। রোজা সেই কাজল কালো চোখ, ঠোঁটে সেই মিষ্টি হাসির শব্দ। রোদ প্রথম দেখায় রোজার প্রেমে পড়েছিল, কিন্তু রাজের কারণে বলতে পারেনি। রোজার সাথে সে বাঁচতে পারেনি, অন্তত সে মরতে তো পারবে। রোদের একটুও কষ্ট লাগছিল না, সে তো তার ভালোবাসার কাছে যাচ্ছিল। তার তো আনন্দের দিন ছিল ওই দিন। রোদ সামনে অনেক কষ্টে হাত বাড়িয়ে হাসতে হাসতে প্রাণ ত্যাগ করেছিল। রোদের কথা মতো রোজার পাশে রোদকে কবর দেওয়া হয়। রোদ রোজা নামের 2 অমর প্রেমের কবরের পাশে রাজ একটা চাইল্ড হোম তৈরি করে। নামটা ছিল রোদ আর রোজার নামে। রাজ যখন কবরের পাশে যায় তখন পরিষ্কার শুনতে পায় রোদ আর রাজের কথা। তারা দুজন একে অপরের সাথে কথা বলছে বরকনের মতো। রাজ ভাবে পৃথিবীতে তো ওদের বরকনে হওয়া হলো না। নিষ্ঠুর পৃথিবী বড়ই স্বার্থপর, তারা সবার ভালোবাসা সার্থক করে না। কয়েকদিন শীতল তার বাবা মার সাথে ছিল রোদের মৃত্যুর পর থেকে। রাজ যেদিন ওদের বাড়ি যায় সেদিন অপরাধের মতো শীতলের বাবা মা রাজের দিকে তাকিয়েছিল।
খুলে জানায় শীতল তার রুমে বসে আছে। রাজ শীতলের রুমে যেতে শীতল রাজের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ যতক্ষণ শীতলকে ক্ষমা না করে দেয় ততক্ষণ শীতল পা ছাড়বে না। শীতলকে অবাক করে দিয়ে রাজও শীতলের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ বলে শীতল ওর পা না ছাড়লে রাজও ওর পা ছাড়বে না। শীতল রাজের কাণ্ড দেখে হেসে দেয়, রাজও হেসে দেয়। রাজ শীতলকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। শীতল ঢাকার বাড়িতে তাদের রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। রাজ পেছন থেকে শীতলের কোমর ধরে ঘাড়ে মুখ গুজে বলে, আজকে তোমার আমার ফুলসজ্জা। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। রাজ কিছুটা রেগে বলে, আমি জানি তুমি কেন হাসছ। এর আগে আমাদের অনেকবার ফুলসজ্জা হয়েছে, কিন্তু তখন তো তোমার মতো হয়নি। আমি জোর করেছি ফুলসজ্জা, বাট আজকে তোমার অনুমতি দিতে হবে। শীতল রাজকে রাগানোর জন্য বলল, আমি যদি অনুমতি না দিই? রাজ বলল, তাহলে আর কি আমাকে আগের রাজ হতে হবে আর জোর করেই ফুলসজ্জা করতে হবে? শীতল আর রাজ দুজনেই হেসে দিল। রাজ শীতলকে কোলে তুলে বেডে নিয়ে গেল। রাজ শীতলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ভাবছে কি আছে শীতলের মাঝে, যার প্রেমে সে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। রাজ এবার শীতলকে ভালোবাসায় বেঁধে রাখবে, যেন কখনো শীতল সেখান থেকে যেতে না পারে। রাজ আগের কথা মনে করে শীতলকে ভয়ে জড়িয়ে ধরলো। শীতলও রাজকে জড়িয়ে ধরলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অতঃপর সেদিন রাজের আর শীতলের আরও একবার ফুলসজ্জা হলো, যাকে বলে ভালোবাসার ফুলসজ্জা। রাজ শীতলকে মন ভরে আদর করলো। শীতল শুধু রাজের ভালোবাসাটুকু অনুভব করলো। সেদিনের পর থেকে রাজ শীতলকে সবসময় আগলে রাখে। সবসময় শীতলের আশেপাশে রাজ থাকতো। অফিসের সময়টুকু কোনো রকম কাটাতো। অফিসে বসেও কিছুক্ষণ পর পর সিসি ক্যামেরা ফোন থেকে শীতলকে দেখতো। রাজ শীতলকে এত ভালোবাসবে সেটা শীতল কল্পনাও করতে পারে না। রাজ শীতলের কেনা গোলামের মতো শীতলের কথার আগে উঠে বসে। শীতলকে কিছু বলতেও হয় না। শীতল কিছু বলার আগেই রাজ শীতলের কথা মেনে চলে। রাজ প্রতিদিন বাইরে যাওয়ার সময়ও শীতলের ঠোঁটের ছোঁয়া নিয়ে যায়, আবার আসার সময়ও। রাজ সবসময় শীতলের ঘুম থেকে ওঠার আগেই ওঠে। রাজ শীতলকে শাড়ি পরা শিখতে মানা করেছে, কারণ রাজ সবসময় শীতলকে শাড়ি পরাতে চায়। তার নাকি অনেক ভালো লাগে। রাজ শীতলকে ছাড়া এক ফোঁটাও পানি খায় না, মরে গেলেও। একদিন জরুরি পার্টিতে রাজ আটকে পড়েছিল। শীতলের জ্বর হয়েছিল, তাই রাজের সাথে যেতে পারেনি। অথচ রাজের যেতে হবে, বিজনেসের লস হবে বিরাট। রাজ না গেলে রাজ কিছুতেই যেতে চায় না। সে শীতলকে ছাড়া যাবেই না। শীতল অনেক কষ্টে রাজকে পাঠিয়েছিল। পার্টিটা একটা পাহাড়ি এলাকায় হচ্ছিল, সেখানে নেট ছিল না। রাজ সেদিন ঝড়ে আটকে গিয়েছিল। ঢাকা যাওয়ার সব পর রাস্তা বন্ধ ছিল। রাজ 2 কিলো রাস্তা হেঁটে গিয়ে একটা বুথ থেকে শীতলকে ফোন করে। শীতলের খোঁজ নেয়। সবার সাথে ভদ্রতার খাতিরে রাজকে সবার সাথে ডিনার করতে হবে। রাজ শীতলকে ছাড়া কিছুতেই ডিনার করবে না। দরকার পড়লে সে পথের ভিখারি হয়ে যাবে। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। শীতল রাজকে নিজের কসম দিয়ে জোর করে খাওয়ার জন্য বলল। রাজ শীতলের জন্য সেদিন ওকে ছাড়া খেলো। রাজ এই ঝড়ে হেঁটে শীতলকে ফোন করেছে, সেটা ভাবতেই রাজের প্রতি আরো বেশি ভালোবাসা জন্মালো শীতলের। কয়েক বছর রাজ আর শীতলের নির্বিকার চুটিয়ে প্রেম করলো। রাজের ইচ্ছে নিজের বুক চিরে শীতলকে রাজের নিজের বুকে লুকিয়ে রাখতে, যেন সবসময় শীতলকে সেখান থেকে বের করে দেখতে পাওয়া যায়। রাজ এক মুহূর্ত শীতলকে ছাড়া থাকতে পারে না। মনে হয় শীতল এই বুঝি রাগ করে কোথাও চলে গেল। শীতল রাজের বুকে মাথা রেখে বলল তার ঘুম আসছে না। রাজ দুষ্টুমি করে বলল, আমার কাছে একটা ওষুধ আছে, এসো আমার কাছে, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। রাজ শীতলকে বেডে শুয়ে আদর করতে লাগলো। শীতল বলল, এভাবে ঘুম আসবে? রাজ বলল, আসবে, খুব আসবে। শীতল বলল তার সব সময়ের জন্য একটা সাথী চাই। রাজ হেসে বলল, ঠিক আছে, তোমার সাথে নিয়ে আসবো, এখন আমার কাছে আসো। সেদিনের ফলস্বরূপ শীতল প্রেগনেন্ট হলো। রাজ সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। ডক্টরের ডাকে রাজ বাস্তবে ফিরে এলো। ডক্টর বলল, আপনার ওয়াইফের সিচুয়েশন ভালো না, রক্ত ঝরেছে অনেক, ওনার সহ্য ক্ষমতা নেই। রাজের বুকে একটা মোচড় দিল। রাজের ব্লাড নিতে চাচ্ছিল না ডক্টর। সবে রাজ শীতলকে ব্লাড দিয়ে এসেছে। রাজও খুব দুর্বল হয়ে গেছে শীতলের পাশাপাশি। রাজ অনেক জোর করে শীতলকে ব্লাড দিল। রাজ শীতলের কেবিনে গেল না, কারণ শীতল মানা করেছে। রাজের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে রেখেছে। রাজ অন্য একটা কেবিনে বেডে চোখ বন্ধ করে গত কয়েক বছর আগের কথা ভাবতে লাগলো। দিনটি ছিল হলিডে। রাজ বাগানে বসে শীতলের কাজ করছিল। তখনই শীতল একটা ফাইল পায়। ফাইল খুলে শীতল দেখলো রিপোর্ট
রিপোর্ট পজিটিভ। শীতল নিজের পেটে হাত দিয়ে কিছু ফিল করলো। শীতলের মুখ আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে উঠলো খুশিতে। কয়েক বছর যাবৎ রাজ আর শীতল দুজনকে ভালোবেসে এসেছে। রাজ খুব সাবধানে সতর্কতা অবলম্বন করেছে। সে কিছু আলাদা সময় কাটানোর জন্য বেবি নেওয়ার কথা ভাবেনি। শীতলের মনে একটা ভয় কাজ করলো। সে ভাবলো রাজ কি এই খবর শুনে রাগ করবে। শীতল খুব সুন্দর করে সেজেগুজে রাজের পেছন দিক দিয়ে দাঁড়ালো, হাতে একটা লাভ কার্ড নিয়ে সেটাতে উই আর প্রেগনেন্ট লিখেছে রাজকে দেখানোর জন্য। শীতল রাজকে কিছু বলবে তার আগে শীতল ভাবলো এত বড় খবর এই ছোট্ট কার্ড দিয়ে হবে না। শীতল নেক্সট একটা কাগজ নিয়ে এলো লাল, সেটাতে বাবা মা লিখে রাজকে দেখানোর জন্য রাজের সামনে যাবে। তখনই মনে হলো এই সামান্য কাগজ দিয়ে হবে না। নেক্সট শীতল কতগুলো বেলুন নিয়ে গেল। বেলুনে লেখা ছিল আই অ্যাম প্রেগনেন্ট। শীতলের মুখে বলতে লজ্জা লাগছিল, তাই শীতল এত সব ব্যবস্থা করলো। এবার শীতল ভাবলো বেলুন দিয়ে সুসংবাদ জানানো বেটার হবে। শীতল যেই বেলুন হাতে নিয়ে রাজের সামনে গেল আর রাজকে পেছন দিয়ে রাজের কাঁধে হাত দিল, ঠিক তখনই রাজের হাত ফসকে বেলুনগুলো আকাশে উড়ে গেল। রাজ শীতলের ছোঁয়া পেয়ে পেছনের দিকে ফিরে বলল, কি হয়েছে ডার্লিং, কিছু বলবে? শীতলের কান্না আসছে খুব। কান্না আড়াল করে শীতল মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। কথাটা বলেই শীতল রাজের সামনে থেকে চলে গেল। রাজ মুচকি হেসে আবার কাজ করতে লাগলো। শীতল রাজের পেছনে থাকা দেওয়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শীতল কিছুতেই বলতে পারছে না সে মা আর রাজ বাবা হতে চলেছে। সন্ধ্যায় শীতল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ কারো স্পর্শে শীতলের ঘুম ভাঙলো। শীতল চোখ খুলে দেখলো রুম অন্ধকার। রাজের হাতে একটা মোমবাতি। রাজ শীতলকে বেড থেকে নিচে দাঁড় করিয়ে হাতের একটা তুড়ি বাজালো। অমনি রুমটা আলোয় ভরে গেল। রাজ শীতলকে সামনে তাকাতে বলল। শীতল সামনে তাকিয়ে দেখলো দেয়ালে বড় বড় করে লেখা উই আর প্রেগনেন্ট। আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সারা রুমে বেবিদের সুন্দর সুন্দর ফটো লাগানো। রাজ এসব কখন করলো আর রাজ জানলোই বা কিভাবে? ফাইলটা তো সে প্রথমে খুলেছে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমু দিয়ে শীতলের ভাবনার ছেদ ঘটালো। কি ভাবছো কি? আমি জানলাম কিভাবে? আপনি জানলেন কিভাবে বলুন তো? রাজ মুস্কি হাসি দিয়ে বলল, তোমার রিপোর্টের কথা ডক্টর আমাকে ফোন দিয়ে আগে জানিয়েছিল। আমি তোমার মুখ থেকে শোনার জন্য ফাইলটা রুমে রেখেছিলাম। তুমি আমার পেছনে দাঁড়িয়ে যা যা করলে তা আমি সব দেখেছি ডার্লিং। ইস, কত চেষ্টাই করলে আমাকে জানানোর জন্য। শীতল কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, আপনি খুশি হয়েছেন তো? রাজ শীতলের ঠোঁটে আর একটা চুমু দিয়ে বলল, আমি পৃথিবীর সবচেয়ে খুশি। শীতল রাজকে জড়িয়ে ধরলো, তারপর কোলে করে বেডে নিয়ে গেল। রাজ শীতলকে বুকে নিয়ে শুয়ে শুয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি খুশি হব না? তুমি তোমার রাজকে চেনো না? আমি দুঃখিত, মাফ করে দিন। আর কখনো এমন ভাববো না। ভুল যখন করেছো তখন ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। শীতল ভয়ে ভয়ে বলল, কিসের শাস্তি? রাজ শীতলের ঠোঁটে আর একটা চুমু দিয়ে বলল, আমাকে নিজে থেকে আদর করতে হবে। এখন থেকে তুমি তো আমাকে আজ পর্যন্ত একবার আদর করনি। শীতল কি বলবে ভেবে পেল না। শীতল লজ্জা পেয়ে রাজের বুকে মাথা লুকালো। রাজ মুস্কি হেসে বলল, বেটা রাজ, তুই দুনিয়ার সব থেকে অভাগা। আজ পর্যন্ত নিজের বইয়ের আদর পেলে না। তুই সবসময় আদর দিয়ে যাবি, বাট কখনো আদর পাবি না। সেদিন রাজ এত খুশি হয়েছিল তা দেখে শীতলের মন খুশিতে আত্মহারা হয়ে গেল। পরের দিন শীতল রাজের কাণ্ড দেখে আরো আত্মহারা হয়ে গেল। রাজ শীতলের ডেলিভারির পরে 3 মাস, মোট 12 মাস মানে 1 বছর শীতলের পাশে তার সাথে থাকার জন্য সব কাজ থেকে মুক্তি নিয়েছে। রাজ তার এক বিশ্বস্ত এমপ্লয় অফিসের এবং সকল প্রপার্টির ভার দিয়েছে। এসব করেছে শুধুমাত্র এই সময় শীতলের সাথে থাকার জন্য। প্রতি সেকেন্ডের জন্য রাজ শীতলের পাশে থেকে নিজে হাতে শীতলের সেবা করতে পারে, তাই এমন করেছে। রাজ শীতলকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। রাজ ঢাকা ছেড়ে শীতলকে নিয়ে ময়মনসিংহের বাংলোতে গেল। সেখানে রাজ সব ব্যবস্থা করে রেখেছে। 25টা সার্ভেন্ট রেখেছে রাজ তাদের জন্য, সবগুলোই কোর্স করা ট্রেনিং প্রাপ্ত। শীতল বাংলোটা দেখে আরো অবাক হয়ে গেল। পুরো বাংলোটাকে রাজ বেবিদের ফটো দিয়ে ভরিয়ে রেখেছে। বেডরুমে রাজ নিজেরা শীতলের একটা বিশাল ফটোটা নিয়েছে, যেন বেবি দেখতে তাদের মতো হয়। রাজ শীতলের জন্য 9 মাস পর্যন্ত একটা লিস্ট অনুযায়ী রাজ শীতলের দেখাশোনা করবে।
রাজকে দেখে মনে হচ্ছে সে প্রথম বাবা হবে পৃথিবীতে। একবারে সব ট্রেনিং নিয়ে রাজ মাঠে নেমেছে। শীতলের পার্সোনালি সকল কাজ রাজ করে দেয়, তার নাকি এগুলো করতে ভালো লাগে। রাজ প্রতিদিন শীতলকে নিজের পিঠে উঠে এক্সারসাইজ করায় যেন শীতলের শারীরিক কষ্ট না হয়, আবার এক্সারসাইজও হয়। রাজ মাঝে মাঝে শীতলকে পিঠে নিয়ে সাঁতার কাটে সুইমিং পুলে। রাজের কাছে এই মুহূর্তটা সবচেয়ে প্রিয়। পারলে রাজ এই মুহূর্তগুলো ফ্রেমে বন্দি বানিয়ে রাখে। শীতলের সকালে ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, ফ্রেশ হওয়া, শাড়ি পরা, খাবার খাওয়ানো, এক্সারসাইজ করানো, ঘুম পড়ানো সহ যাবতীয় কাজ রাজ করে। শীতল একদিন ঘুম থেকে উঠে দেখে রাজ তার জন্য খাবার আনতে গিয়েছে। শীতল সবে টুথপেস্ট লাগিয়েছে, অমনি রাজ এসে শীতলকে আস্তে করে একটা ধমক দেয়। বলে যে বেবি আমার কষ্ট পাবে, সাথে তুমিও। তোমাকে কে বলেছে কাজ করতে? রাজ এখন জোরে চিল্লাচিল্লি করা দূরে থাক, জোরে কথাও পর্যন্ত বলে না। রাজের ধারণা এতে বেবির কানে সমস্যা হতে পারে। শীতল থেকে রাজের বেশি টেনশন হতো। শীতলকে রাতে ঘুম পাড়িয়ে রাত জেগে থাকতো যেন শীতলের ঘুম ভাঙলে শীতলের সেবায় তৎক্ষণাৎ নিজেকে নিয়োজিত করতে পারে। রাজ একদিন একটা সিনেমা দেখে। সিনেমায় দেখে একটা বর তার ওয়াইফের প্রেগনেন্সির সময় নিজেও পেটে বেলুন বেঁধে রাখে। এটাতে সে বুঝতে পারে তার ওয়াইফের এভাবে থাকতে কেমন লাগে। রাজও একদিন নিজে পেটে বেলুন বেঁধে রাখে। সেও শীতলের ডেলিভারির আগ পর্যন্ত এটা বেঁধে রাখবে। যেদিন শীতলের পেট ভারী হয়ে যাবে বেশি, সেদিন রাজ নিজের পেটে একটা ওজন বালিশ বেঁধে রাখবে। এতে শীতলের যতটা কষ্ট হবে তারও একই কষ্ট হবে পেটের ওজনে। রাজের বেলুনের কাজ দেখে শীতল হাসতে হাসতে শেষ। একদিন ভুলবশত রাজের বেলুন ফেটে যায়। রাজ এমনভাবে কষ্ট পেল যেন সত্যি সত্যি তার বেবি মারা গিয়েছে। রাজ সেদিন কাঁদলো পর্যন্ত। রাজ বলল সে বাবা হতে পারলো না, সে পৃথিবীর সবচেয়ে দায়িত্ববান বাবা। শীতল রাজকে অনেক সান্ত্বনা দিল। শীতলের যখন 5 মাস চলতে তখন রাজ নিজের পেটে বালিশ বেঁধে রাখলো যেন শীতলের কষ্ট সে অনুভব করতে পারে। শীতল পৃথিবীর সবচেয়ে সুখী ছিল তখন। সে বড় ভাগ্যবতী এমন স্বামী পেয়ে। শীতল প্রথম কয়েক মাস বেশ ভালো ছিল, বাট পরে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। রাজ ভাবতেই পারে না এত কেয়ার করার পরও শীতল এত অসুস্থ হলো কি করে। শীতল সারাক্ষণ বমি করে, আর কিছুই খেতে পারে না, ঘুমাতে পারে না, সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। রাজ যত রকম ডক্টর আছে তাদের সবার চিকিৎসা নিয়েছে। এখন শীতলের ডেলিভারির সময় হয়েছে, অথচ ডেলিভারি হচ্ছে না। রাজ শীতলকে জাপানে নিয়ে আসে। রাজ শীতলকে এখানে এনে সব রকম চিকিৎসার ব্যবস্থা করে। শীতলের শরীরে একেবারে ভেঙে পড়েছে। শীতলের সেই গোলাপি আভা আর নেই। শীতল সম্পূর্ণ জীর্ণ হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাত যখন শীতলের কেবিনে শেষবারের মতো গিয়েছিল তখন শীতল চোখ বন্ধ অবস্থায় বলেছিল, এভাবে তাকাবেন না, আমি অনেক ক্রুশিত হয়ে গিয়েছি, দেখতে অনেক বাজে লাগছে। রাজ শান্ত গলায় বলল, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীটের মতো দেখতে হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক থাকবে, সেটা কখনোই পাল্টাবে না। তোমার সৌন্দর্য দেখে তোমার সাথে আছি এটা মনে করো না। যদি এমন হতো তাহলে তোমাকে বিয়ে করতাম না, তোমার প্রয়োজন আগেই ফুরিয়ে যেত। রাজের ভাবনা ছেদ ঘটল। ডক্টর বলল, এইমাত্র আবার আপনার ওয়াইফের প্রস্রাব ব্যথা উঠেছে। রাজ দৌড়ে শীতলের ক্যাবিনে গেল। রাজের সাহস নেই ভেতরে যাওয়ার। সে এই মুহূর্তে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়ার। রাজ অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ভেতরে গেল। ভেতরে ঢুকেই রাজ একটা বেবির কান্নার আওয়াজ পেল। রাজ অবাক হয়ে গেল। রাজ দেখলো শীতলের পাশে একটা ফুটফুটে বেবি। কি সুন্দর মিষ্টি চেহারা। রাজ আরো অবাক হলো শীতলকে দেখে। শীতল অনেকটা আগের মতো হয়ে গেছে, গায়ে সেই গোলাপি আভা ফিরে এসেছে। ডক্টর বলল রাজের ছেলে হয়েছে আর তার ওয়াইফ বিপদমুক্ত, তবে বেশ দুর্বল। সেবা শুশ্রূষা করলে ঠিক হয়ে যাবে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমু দিল। আর আজ কতদিন পর শীতলের ছোঁয়া পেল। রাজ শীতলের পাশ থেকে বেবিকে কোলে নিল। কি যে খুশি লাগছে তার। আল্লাহ তার দিকে চেয়েছেন। অবশেষে শীতল আর তার বেবি দুজনেই সুস্থ। রাজের চোখ থেকে পানি পড়ছে খুশিতে। শীতলকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়ানো হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে শীতল কতটা দুর্বল 2.5 বছর পর। মাম্মাম মাম্মাম কোলা দুদু, মাম্মাম বসা দুদু, মাম্মাম শোয়া দুদু, মাম্মাম মাম্মাম ঘোড়া দুদু। কোলা মানে কোলে নিয়ে দুধ খাওয়ানো, বসা মানে বসিয়ে, শোয়া মানে শুয়ে, আর ঘোড়া মানে ঘুরিয়ে ঘিরিয়ে দুধ খাওয়ানো। যখন তখন তাদের ছেলে এই বায়না ধরে যার তার সামনে।
রাজের প্রচণ্ড হাসি লাগে শীতলের সিচুয়েশন দেখে। শীতল প্রচণ্ড রেগে থাকে ছেলের এমন আবদার দেখে। রাজের ধারণা ছায়াবীতি উপন্যাস পড়েছিল হুমায়ুন আহমেদের। শীতল বেবি গর্ভে থাকা অবস্থায় হয়তো তাদের ছেলে উপন্যাসের বাবুর মতো বায়না ধরে দুধ খাওয়ানোর। তাদের ছেলের নাম রেখেছে রাজ রোশন। শীতল আর রাজের নামের মিল রেখে শীতল বেবিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে সবে। অমনি রাজের শীতলের ঠোঁটের পেছন থেকে চুমু দিয়ে বলল, অনেক হয়েছে ছেলেকে আদর, এবার বাবাকে আদর করো। শীতল একটা দুষ্টু হাসি দিল। রাজ যে শীতলের কোমর ধরে আবারও চুমু দিতে যাবে তখনই রোশন বলে উঠল, মাম্মাম আমাকে আরো আদর করো। রোশন আর রাজের মাঝখানে বসে আছে শীতল। বাবা বলছে তাকে আদর করতে, ছেলে বলছে তাকে আদর করতে। শীতল কি করবে বুঝতে পারছে না। এবার আপনারাই সবাই ডিসাইড করুন শীতল কাকে আদর করবে, রাজ নাকি রোশন।